ভাই প্লিজ। দেখো 2 নম্বর দাগে কি বলছে, আই ড্যাশ মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য ট্রেন, মানে কি? আব- একদম কেম এক্রোস, সাক্ষাৎ হয়েছিল, কি হয়েছিল? দেখো মেট মানে কি বলছে, আই ড্যাশ মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য ট্রেন, মানে ট্রেনের মধ্যে আমার বন্ধুকে দেখেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, এই অর্থে কাম এক্রোস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি এ এর এত পার্সেন্ট, বি এর এত পার্সেন্ট সমান সি এর এত পার্সেন্ট হয় এবিসির, তো এক্ষেত্রে আমরা একটু জুম করে নিই, তাই না? সুবিধা হয়। দেখো যদি এ এর এত পার্সেন্ট, বি এর এত পার্সেন্ট, সি এর এত পার্সেন্ট হয়, তবে এবিসি এর ভ্যালু করো। তো আমরা কি জানি, একটা জিনিস তোমাদের বলেছিলাম, মনে আছে? উল্টোটা এদের রেশিও হয় কি, যখনই এই সমান সমান থাকবে, এটা সমান এটা, এটা সমান এটা যখন থাকে, কি জানি? দেখো এখানে তো আর রেশিও, দেখো এখানে কি রয়েছে, আমরা বললাম এ আর বি এর ঠিক আছে, কিন্তু সি আবার রয়েছে কি, বি আর সি রয়েছে। তো সেক্ষেত্রে কি করে করা যায় বলো দেখি? আর একটা কথা বলেছিলাম কি, আর একটা কি বলেছিলাম, ভুলে গেছো নাকি? হুম হুম, রসায়ু করে করতে বলেছিলাম। যাই হোক, তোমরা যদি পার্ট পার্ট করে করো সেটাও হবে। হুম, দেখে নাও। 5 9 45, 45-এর 2-3 অংশ যদি করি, 15 30, ঠিক আছে। আসো, তাহলে এত পার্সেন্ট, প্রত্যেকটারই পার্সেন্ট আছে, তো পার্সেন্টেজ নিয়ে আমাদের কোনো কাজ নেই, আছে কি? কাজ আছে? নেই তো? আচ্ছা, আমরা যদি আমাদের নিয়ম অনুযায়ী করি, প্রথমে করলাম এইচ টু বি, সিম্পল করে এইচ টু বি যদি করি, তাহলে উল্টে দিলে রেশিও, তাহলে এখানে 5:2/3, এই তিনটা হাঁটানোর জন্য কি করতে হয়, এর সঙ্গে কি করতে হবে, এই তিনটা গুণ করে দিতে হয়। এটা তোমরা জানো। তাহলে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারবো, যে কি 15:2। এটা তো ক্লিয়ার, আশা করি 15:2 হয়ে গেল। এই আসলো, আর এবার আসবো কি বিআরসি। বিআরসি বলছে কি, দেখো 5% আর 0.6। এবার দেখো, তার মানে 0.6 মানে কত বলতে পারি, 0.6 মানে কি 3/5। 0.6 মানে 3/5, পয়েন্টটা তুলে দিলে কি হবে, 6/10, কাটার গুলো 3/5। তো সিটটা এপাশে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, 3/5 এদিকে হয়ে যাবে, আর এদিকে কি হয়ে যাবে, বি এর ভ্যালু সিটটাই চলে আসবে। তো এবারে এটাকে হাঁটানোর জন্য কি করতে হয়, তিনটা এই 5টা হাঁটানোর জন্য এর সঙ্গে 5 গুণ করতে হয়। তাহলে কি হয়ে যাবে, 3:25। এবার দ ফর্মুলা লাগিয়ে দাও, এবার তুমি দ ফর্মুলা লাগিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো অ্যান্সার দেখলেই বোঝা যাচ্ছে কোনটা হবে, কোনটা হবে বলো তো, এইটা অ্যান্সার দেখলেই বোঝা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা অ্যান্সার। দেখো এবার এই পর্যন্ত করে তোমরা অপশন টেস্ট করে নেবা, এগুলো এগুলো বুঝতে হবে, আর কিচ্ছু না। এই পর্যন্ত করে অপশন টেস্ট করে দাও। দেখো 15 আর 2 দিয়ে ভাগ যাবে, একই সংখ্যা দেখি, 15 3 15, দেখো এইগুলো তো ভাগ যায় না, যাচ্ছে যাচ্ছে না, তাহলে এই তিনটে তো হবে না। এটা দেখো খেয়াল করো, 15 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 45, 3 দিয়ে 2 কে গুণ করলে 6। এবার এটা চেক করে নাও, বি আর সিটাকে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, আবার 25-এর সঙ্গে 2 গুণ করলে 50। এইগুলো হচ্ছে শর্টকাট জানার উপায়। আর একটা মেথড তোমরা কি করো, যে এলসিএম করে করো, তাই তো? সামান্য ভগ্নাংশে থাকে, সেটাকে তোমরা কি মেথড করে দাও, এলসিএম মেথড, সেটাও করতে পারো ভাই। কি বললাম বুঝতে পেরেছো? সামান্য ভগ্নাংশে থাকলে, এবার আমি আর একটা জিনিস বলেছিলাম, যে উল্টে দিলে এদের রেশিও কি হয়, উল্টে দিলে এদের রেশিও হয়ে যায়। যখন এর থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে যখন, তখন উল্টে দিলে কি হয়ে যাবে, এর রেশিও হয়ে যাবে, বলেছিলাম। আশা করি ক্লিয়ার আছো। উল্টে দিলে কি হয়ে যাবে, ওদের রেশিও হয়ে যাবে। তাহলে 2/3, এই 3/2 5% মানে কত, তো প্রত্যেকের পার্সেন্টেজ আছে, না দিলেও চলে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে করলে কত আসবে, 0.6 মানে কত হয়েছিলাম আমরা, 2/5, উল্টে দিলে 5/2, তাই তো? এবারে 2 হাঁটানোর জন্য কি করতে পারি, এখানে 3, এখানে কত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ও এটা 3, হম,
কি করলাম আমি? আচ্ছা, পার্সেন্টেজটা কাজে লাগাতে হবে, নাহলে এখানে হবে না দেখছি। ওই যে মেথডটা করলাম ওখানে লাগবে না, কিন্তু এখানে লাগবে। আর 2/3% হচ্ছে, 2/3%। তাও তো হবে হিসাব মতো। উল্টে দিলে ওদের রেশিও আসছে 3/2 ইস টু এখানে 5% মানে দাঁড়াও 5/100 উপরে হয়ে যাবে। তাহলে এটা 1/5 লিখতে হবে। কি করতে হবে? এটা 1/5 লিখতে হবে, কিন্তু বুঝতে পেরেছো? এই জায়গাটা হচ্ছে খেলা। এটা কিন্তু তোমার 1/5 লিখতে হবে। কেন বলো তো? যেহেতু এটা ভগ্নাংশে আছে, এটাকেও ভগ্নাংশে ধরতে, ওই জন্যই বললাম পার্সেন্টেজটা খেয়াল করতে হবে। কারণ দেখো, এটা মানে আমরা লিখতে পারি কি 300/2, ঠিক আছে। 5% মানে কি 5/100, ঠিক কিনা? যদি উল্টে দিই তাহলে 100/5 হবে, প্রত্যেকটা 100 করে কেটে দেবো আমরা পরে। ঠিক আছে, ওই জন্যই কিন্তু এটা কি লিখতে হবে, যেহেতু ভগ্নাংশে আছে এগুলো, ওটাকেও ভগ্নাংশে লিখতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? এইটাই তোমাকে কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। এবার করো, হয়ে যাবে। এবার এলসিএম করো, তাহলে 3, 5 আর এটা কত এলসিএম হয়? 30 হচ্ছে, তাই তো? 30 যদি হয়, এগুলো পরে, এগুলো শুধু না, আমি দেখালাম। 30 যদি হয়, 2 দিয়ে গুণ করলে, দেখো 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 15, 3×45, কমা 5 দিয়ে গুণ করলে 5 হয় 30, কমা 3 দিয়ে গুণ করলে 3, 5 কত আসছে? 3×10 = 30, আর 10 আসছে, আর তার সঙ্গে উপরেটা গুণ করো, তাহলে কত? 50, একবারে চলে যাবে। বুঝতে পেরেছো? এই জায়গাটা না বুঝলে কিন্তু ভুলভাল হয়ে যাবে ভাই। এটা না করতে পারলেই অঙ্ক ভুলভাল। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, যেহেতু পার্সেন্টেজ আছে, এই যে যখন উল্টাচ্ছি ওকেও তো আমি উল্টাতে হচ্ছে, তার জন্য কিন্তু ওটা 5টা 5 থাকবে না, কি হয়ে যাবে? আবার বলছি, রেশিও দেখে নাও। আমি কি বললাম? পার্সেন্টেজটা প্রত্যেকের কেটে দাও, কোনো ব্যাপার না, আমি এবার বুঝিয়ে দিচ্ছি আরো ইজিলি। লেট হোক, কিন্তু বুঝিয়ে ছাড়বো। যখনই বলবে এর এত সমান, এর এত সমান, এর এত, ওদের যে ভগ্নাংশ থাকে তাকে উল্টে দাও। তো এটা ভগ্নাংশ নেই, নিচে ভেবে নাও 1 আছে, আর এটাকে কাটাকুটি করলে কত আসে? 3/5 আসে। ব্যাস, এইবার তো বুঝতে পেরেছো? প্রত্যেকটার ভগ্নাংশকে উল্টে দিলে রেশিও বলে। তাহলে এটা লিখবো কি? 3/2। এইবার দেখো আর ভুল হবে না, 1/5। আর এখানে লিখি, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি করতে পারো, এটা কোনো ব্যাপার না। আর এটা হয়ে যাবে কি? 5/3। ঠিক আছে, তাহলে এইবার এলসিএম করে যেটা হবে টোটাল, সেটা দিয়ে হাঁটিয়ে দাও। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? কত? 15×2 = 30, তাহলে ওপরে গুণ করে দেয় সেটা 3×45। 5 দিয়ে গুণ করলে 5 6 30, ওপরে 6 1 6। 3 দিয়ে গুণ করলে 3×10 = 30, 3×10 = 30, ওপরে গুণ করে দাও 5×10 = 50। ব্যাস। এবার তোমাদের কিছু অঙ্ক থাকে যে এ এর 2 সমান বি এর 3 সমান সি এর 4। এক্ষেত্রেও করা যাবে। কি করে করবা? আমি বললাম না, ভগ্নাংশটা করে দাও। এর নিচে কিছু নেই মানে কি ভাববা? 1। কি ভাবতে হবে? 1। উল্টে দিলে কি হয়ে যাবে? 1/2 ওদের রেশিও। বলছিলাম না একটু আগে, উল্টে দিলে ওদের রেশিও হয়ে যাবে। এক্ষেত্রেও তাই করে দাও, হয়ে যাবে ভাই। যেটা তোমরা এলসিএম করো, প্রত্যেকটা এলসিএম করে করো যেটা। বুঝতে পারলে? এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। নেক্সট দেখো, নিম্নলিখিত শব্দগুলিতে ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও। অপশন বি, অপশন বি, দেখো অপশন বি হচ্ছে আনসার। প্রথমে এসে স্নুকারটা কি? দেখো গেম, তারপর ডি শার্প। শার্প মানে কি? দেখো কি বলছে, নিম্নলিখিত অভিধান অনুযায়ী। কি অভিধান? অভিধান মানে কি? অভিধান মানে হচ্ছে কি ডিকশনারি অনুযায়ী, তাই তো? তাহলে একটা জিনিস দেখ, হ্যাঁ ডিকশনারি মানে ABCDEFG। অভিধান মানে ইংলিশের ডিকশনারি। আচ্ছা যাই হোক, তাহলে একটা জিনিস দেখো, প্রথমে দেখো প্রত্যেকের এস আছে, তাহলে এস নিয়ে আমাদের কোনো কাজ নেই। তারপরে অক্ষর দেখো ও আছে, কারণ এইচ আছে। তাহলে এইটা, এইটা এস নিয়ে কোনো কাজ নেই আমাদের, কোনো পরীক্ষার সময় কাটবে না, দেখবে আর বুঝতে পারবে। তো এবার দেখবো এইচ আগে, এন আগে, না হচ্ছে ও আগে। তুমি বলো দাদা এইচ আগে, তাহলে কি হবে? এইচ, দেখো তাহলে এই দুটো আগে হবে। এই দুটো যদি আগে হয়, তাহলে কোনটা আগে? এবার এইচ নিয়ে কাজ, এই দুটোর ভিতর আগে কোনটা? এইচ নিয়ে কাজ নেই, ও আছে আর এ আছে, ডি আগে। দেখো এটা আগে পড়ি আমরা।
ডি তারপরে সি, এই দুটো আগে, ডি সি কোনটাই আছে পরপর পাশাপাশি, এটাই নেই এটাই নেই, এই দুটো অ্যান্সার হতে পারে না। বেশ, তারপরে দেখবো এই দুটো, এর দুটো কাজ হয়ে গেল। এবার এইটি আছে, ও আছে, ও আছে আর এন আছে, কোনটা আগে? এন আগে, ই হয়ে যাবে ডি সি ই, কোনটাই আছে? এটাই নেই ভাই, এটাই অ্যান্সার। ব্যাস এই তিনটে করলাম আর অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট, দ্য ইডিয়ম বাইট ওয়ান্স টাং। দেখো আমরা জিভে কামড় দিই, হঠাৎ করে মনে করো কোনো একটা কথা বলতে যাচ্ছে, হঠাৎ করে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, আমরা বলি কি না? রাগের মাথায় কিন্তু আমরা অনেক কিছু বলি। তো অনেক সময় কি হয়, ইস কি বলতে গেলাম, বা জিভে কামড় দিই, ইস এরকম জিভে মাথাটা কামড় দিই, দিই কি না? তার মানে আমরা কি বলতে চাইছি? অ্যান্সার হবে অপশন সি। বাইট ওয়ান্স টাং মিনস কি, টু স্টপ অন সেলফ, মানে নিজে নিজেই আর কি, ফ্রম সেইং সামথিং রুড, মানে কোনো খারাপ কথা বলার আগে আর কি চুপ হয়ে যাওয়া। ঠিক আছে, জিভে কামড় দিই যখন আমরা, যে চুপ হয়ে যায়। আট দাগ, অর্ণব গেভ এ ভিভিড, মাথায় রাখবে ভি, ভি আই ভি যদি থাকে মাথায় রাখবে, ভি আই ভি মানেই হচ্ছে জীবন্ত, মানে জীব, লাইভ, লাইফের কথা বলছে, লাইভ। তাহলে এখানে কোনটা আছে? অপশন সি। ভিআইভি থাকা মানে সেখানে লাইভ অপশন। ঠিক আছে, লাইভলি। আচ্ছা কি বললে, কি বলো? বাইট ওয়ান স্টাং মানে কি, তুমি একটা কোনো একটা খারাপ, বাইট ওয়ান স্টাং মানে হচ্ছে টু স্টপ ওয়ান সেলফ ফ্রম সেইং সামথিং রুড, মানে কোনো কিছু একটা খারাপ বলার আগে তুমি নিজে কি নিজেকে কন্ট্রোল করে স্টপ করে দিচ্ছ, না বলবো না, এটা একটা কিছু হঠাৎ করে আর কি। যখন আমার জিভে কামড় দিয়ে দেখবা কোনো কিছু খারাপ কিছু বলার আগে, হঠাৎ করে যদি আমার মনে হয় যে ইস কি বলতে গেলাম, তখন আমরা এটা করে ফেলি। যাই হোক, তারপরে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মেলে এত টাকা, 3 বছরের সুদে মেলে এত টাকা। দেখো আমরা একটা জিনিস জানি যে 2 বছরের সুদে মূলে যেটা হলো, বা 1 বছরের সুদে মূলে যেটা হয়, 2 বছরে যখন যায় সেটা আসল হিসেবে কাজ করে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তাই হয়, বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এবার তাহলে উল্টো করে যদি বলি, তাহলে 2 বছর পরে যে সুদ আসলটা হলো, সেটা 3 বছরের কি হিসাবে কাজ করবে? কি হিসাবে? পি মানে কি, প্রিন্সিপাল, আসল হিসাবে কাজ করবে। ব্যাস হয়ে গেল তাহলে। তাহলে এই হচ্ছে 3 বছরের আসল, তার উপরে সুদ পেয়েছে এত টাকা, মানে সুদ আসল হয়েছে এত টাকা। তাহলে এর থেকে এই যে সুদে মূল্যে এত হলো, যদি ডিফারেন্স করি, তাহলে কি পেয়ে যাব? যে কত টাকা সুদ হলো সেটা। তাহলে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করো, 16,900 থেকে 17,576 বিয়োগ করো, 676 আসছে। তাহলে 676 আসছে, তাই না? তাহলে এর যে ডিফারেন্সটা এলো 676, কেন এলো? কারণ 676 টাকা এর উপরে সুদ হয়েছে, যে 16,900 টাকার উপরে 676 টাকা সুদ হলো। কি চাইছে? সুদের হার। তাহলে 100-এ কত? সুদের হার মানে কি, পার্সেন্টেজ। ব্যাস ভাই কেটে গেল। এবার দেখো, দেখা মাত্র বোঝা যাচ্ছে যে 9-এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে এককের ঘর 6 আসবে, একবারে বলে দেবে 4 গুণ করলে। কারণ 4 নং 36, সে 6 আসবে, 6 দিয়ে গুণ করলে 6 নং 54, 4 আসবে, 5 দিয়ে গুণ করলে 5 আসবে, 7 দিয়ে গুণ করলে 3 আসবে। তাহলে দেখা মাত্র বোঝা গেল অপশন সি। আমার কাটাকুটিও কিন্তু করা লাগলো না। এইগুলো হচ্ছে কি, তোমার টাইম কে ম্যানেজমেন্ট করবে। আর তোমরা ভাই কি করো, এই ইউটিউব ও ইউটিউব শর্টকাট মেথড শেখাচ্ছে, ছোট্ট কটা অঙ্ক যেগুলো পরীক্ষায় শালা আসে না, কিন্তু মানুষের নজর কাড়ে, সেই সব অঙ্ক তোমরা শিখতে যাচ্ছ, আর সেখানে বাসটা খাচ্ছ, জাঁকজমকপূর্ণ দেখছো, ব্যাস ওইগুলো নিয়ে পড়ছো। পিটিএলসি বলে একটা চ্যানেল আছে, ফলো করবে, আমি বলে রাখলাম। ম্যাথ করায় দেখো, পিটিএলসি দাদা, দারুণ দেয় দেখতে। আর ও যাই হোক, দারুণ দেয়, আমার খুব, আমি মাঝে মধ্যে ওনার কথাগুলো শুনি, ভালো লাগে। উনি যে একদম, আমি ভাই ইংলিশের জন্য এসএসসি পড়তে বলি, তোমার গতবার পরীক্ষার দেখেছিল তো, পুরো এসএসসি বই থেকে ঝেপে দিয়েছিল। ডব্লিউবিপি বোর্ড ধার করে, আমি আগেই বলি, অনেক একদিন আগে থেকে বলি, ধার করে। আব্দুল দা করায় না, ওই যে আমি দেখো, আমি নির্দিষ্ট কোনো অঙ্কের বইয়ের কথা বলি না এই জন্য, দেখবা। কিন্তু আমি প্র্যাকটিস সেট করতে বলছি কেন? কারণ প্র্যাকটিস সেটে বিভিন্ন রকম ম্যাথ থাকে, তোমার স্পিড বাড়াবে, দিমাগকে কাজ করাবে বেশি। তুমি যখন এক লেভেলের একই টাইপের অঙ্ক করছো পর পর, ওর সাথে মাথায় ঢুকবে না, ডাইরেক্ট বললাম। আজকে করতে যাচ্ছ, কালকে দেখে ভুলে গেছো, ওই জন্য মিক্স ম্যাথ করলে অঙ্ক শেখা যায়। তারপর দেখো কি বলছি, ওয়ান হু গোজ অন ফুট, মানে যে পায়ে হেঁটে চলে, তাই কি বলি আমরা? কি বলি? পেডেস্ট্রিয়ান বলে। যারা পায়ে হেঁটে চলে তাদের বলা হয় কি? পেডেস্ট্রিয়ান বলা হয়। নেক্সট, তারপরে দেখো, সোজা ভাই, মাথায় টেনশন নেবে না, ঘনক মানে হচ্ছে লুডুর ছক্কা। যেদিকে সি বর্ণটি আছে ঠিক তার উল্টো দিকে কি থাকবে?
আচ্ছা, তোমাদের একটা গল্প বলেছিলাম মনে আছে তো, যে যে অক্ষরটার বিপরীত বলবে সেটা একই ছকে বা লুডুতে আমরা দেখতে পাবো না। তাহলে দেখো বি আনসার, দেখো বি, জেড দেখো সি এর সঙ্গে দেখা যাচ্ছে কি, দেখে নাও কোনটা কোনটা হবে না। সি এর সঙ্গে ওয়াই হবে না আনসার, সি এর সঙ্গে বি দেখা যাচ্ছে হবে না আনসার, দেখো সি এর সঙ্গে এক্স দেখা যাচ্ছে হবে না আনসার, তাহলে এটা আনসার, আর দেখার দরকার নেই। বুঝতে পেরেছো কি বললাম? যেটা বিপরীতে থাকবে সেটা কখনো দেখা যাবে না, অ্যান্সার অপশন এ। নেক্সট, তুমি বিগিনার কি, তুমি কি নতুন, মানে এর আগে তুমি পড়াশোনা করতে না? তাহলে লুডুর ছক্কা জানো না ভাই, এটা কি ওই জন্য মেনতে বাদ গেছো? সেগুলো শিখে নাও। কি বললাম? যেটাকে বলে যে বর্ণটি আছে ঠিক তার উল্টো দিকে কোনো বর্ণটি রয়েছে, তো উল্টো দিকে থাকা মানে কি সেই বর্ণটা একই লুডুর ছক্কার সঙ্গে দেখা যাবে না। সি এর উল্টে যদি থাকে তাহলে অবশ্যই সি এর উল্টে যেটা আছে সেটা দেখা যাবে না। তো দেখো সির সঙ্গে ওয়াই দেখতে পাচ্ছি, ওয়াই অ্যান্সার হবে না। বি রয়েছে, বি অ্যান্সার হবে না। সির সঙ্গে এক্স দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার হবে না। আর তুমি কি শিখে রেখেছো ভাই? তুমি শিখে রেখেছো কি, এই যে কমন পার্ট আছে এখানে, একটা সি আছে, যে কোনো একটা নেবা নিয়ে করবা, এটা করো, দিয়ে আবার এর বিপরীতে করতে যাও, করে ভুলভাল করে চলে আসো। তাই তো করো, তাই তো? দেখো এখানে কমন পার্ট কি আছে, ওয়াই, ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই করি, এটা টাইম লাগবে। দেখো তুমি এটা দেখা মাত্র করবা, আর এটা তোমার টাইম লাগবে। আমি যেটা কেটে কেটে করলাম না, তুমি দেখা মাত্র বুঝে যাবে সি আছে এর সঙ্গে আছে, মানে এগুলো অ্যান্সার হবে না। আর তুমি এটা লিখতে গিয়ে তোমার টাইম দেখাবে, আর কিচ্ছু না। ওয়াই এক্স জেড, এখানে ওয়াই দিয়ে শুরু করো, দেখো তাও দেখো ভুলভাল চলে আসে, দেখেছো? ওয়াই, তারপরে দেখো সি চলে আসছে, তারপরে বি, মিলছে না কিন্তু। কারণ আর একটা জিনিস শিখিয়ে নেবে, আর একটা শিখিয়ে দিই, কমন পার্ট যখন দুটো থেকে যায় না, তখন দেখেন আর একটা শিখিয়ে দিই। কমন পার্ট যখন দুটো থেকে যাবে, কমন পার্ট যখন দুটো থেকে যায়, এটা দেখেও বুঝতে পারবে অনেকে। কমন পার্ট যখন দুটো থেকে যায়, বাদ বাকি যেইটা থাকবে সেটা তার বিপরীত হয়। কি বললাম বুঝতে পেরেছে? এটাও শিখবে, কিন্তু এইখানে কিন্তু তোমরা বিপরীত করলে কিন্তু দেখবা ভুলভাল আসছে। এইগুলো খেয়াল রাখতে হয়, ওই জন্য সব কটা মেথডই জানতে হবে। যাই হোক, তারপরে চলে আসো দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া, এটা আমি দিয়েছি নোটপত্র, তোমরা পেয়েছো এর আগেও। ক্লস্ট্রোফোবিয়া মানে কি, এর আগেও পরীক্ষা একবার দিয়েছিলাম আমি। তো একদম কনফাইন্ড প্লেস বা স্পেস মানে বদ্ধ জায়গা। কনফাইন্ড প্লেস মানে কি, বা কনফাইন্ড স্পেস মানে কি, বদ্ধ জায়গার যে ভয়, তাকে বলি আমরা ক্লস্ট্রোফোবিয়া। ওকে, দেখো নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, তো আমরা প্রথমে কি দেখব, আমরা জানি যে এরকম একটা ঘর থাকা মানে বর্গক্ষেত্রের মানে কতগুলো, 1 2 3 4, চারের ডবল করতে হয়। কি করি আমরা, চারের ডবল, 8টা। তাহলে এরকম কটা চিত্র দেখতে পাচ্ছি, তাহলে এর মধ্যে 8 আছে, এর মধ্যে 8 আছে ভাই, এর মধ্যে 8 আছে, এটুকু ক্লিয়ার হলো। এই একটা ছোট আছে, এই একটা ছোট, এই একটা ছোট, এই একটা ছোট, এই একটা ছিল, টোটাল কটা হলো ভাই? তাহলে ওদিকে 3 8 24, আর এদিকে প্লাস আবার পেয়েছি কত, 4, তাহলে 28 এলো। ঠিক, এইবার দেখো আরো গোনার চেষ্টা করো। এইবার দেখো বড়টাকে দেখো, ভাবো ভাই, ভালো করে খেয়াল করলে দেখবে অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা আছে। তাহলে এটা চেঞ্জ করি। এইবার দেখো ভাই, এবার এই বড় ত্রিভুজটাকে নাও। এই বড় ত্রিভুজ যখন নিচ্ছ, এরকম একটা চিত্র চলে আসছে, এই যে আসছে কিনা বলো, আসছে কিনা বলো? তাহলে এর ভিতরে কটা আছে? হ্যাঁ, এরকম থাকে মানে কটা, কটা থাকে? 3টে থাকে, ব্যাস। তাহলে পেয়ে গেলে কি, +3 পেয়ে গেলে আবার, এটুকু ক্লিয়ার। আবার দেখো ভাই, এইবার এই বড়টাকে ধরো, সম্পূর্ণ বড়টাকে ধরো, ধরলাম, এইখান দিয়ে মিডিল দিয়ে আবার একটা ভাগ হচ্ছে ভাই, কটা হলো? +3টে হয়ে গেল। এখন টোটাল কতগুলো এলো? 34টা এলো। এখনো আছে ভাই বাকি, 34টা করলেও যদি অ্যান্সার করো ভুল হয়ে যাবে। এখনো আছে, দেখে নাও কোথায় আছে। এই যে এইখানটা একটু দেখো ভাই, এইখানে দেখো আবার 3টে।
আর আছে কিনা দেখো, আর কি আছে, আর পাবে না ভাই। তাহলে অ্যান্সার কত এলো? অপশন সি। তো এইভাবে মাথা ঠান্ডা করে করতে হবে, করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট। অবভিয়াসলি কমন আসে, না পাওয়ার কি আছে? তুমি কমনের ভরসায় যাবে না, ম্যাথ রিজনিং আর কমনের ভরসায় যায় রে ভাই, শিখতে হয়, প্র্যাকটিস করো। এই কমন কথাটা বলতে আমি খুব রেগে যাই, জানো তো। ম্যাথ আর রিজনিং এইসব কমন বলো কেন? যাই হোক, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, মানে এর এর এটা বলো তো, দেখা মাত্র অ্যান্সার বলা উচিত ছিল। বলো কি অ্যান্সার হবে, বল। অজ হবে। আচ্ছা, অজ হবে, ঠিক সঠিক। এটা হবে না, এটা হবে না, দেখো। আচ্ছা, তোমাদের একবারও কেন মনে হলো না ওয়্যার হবে না, হলো না কেন, দেখি। বলো তো। হ্যাঁ হ্যাঁ, কি বললে? আচ্ছা, কি 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 সিঙ্গুলার আছে? আচ্ছা, একদম ঠিক আছে। এবার এইখানে কিন্তু তার উইথ ক্রিউ, জাহাজটা এবং জাহাজের যারা আছে তারা, তাহলে তুমি অস কেন বলছো? তোমরা অ্যান্সার সঠিক দিয়েছো, কিন্তু সঠিক নিয়মটা জানো, কারণ এরর কারেকশনে কাজে লাগবে। আমি তোমাদের বলেছিলাম কি, অ্যালং উইথ, মনে আছে? শুধু উইথ যদি থাকে, তাহলে তার আগে যেটা আছে সাবজেক্ট হয়ে যাবে। আর একটা নিয়ম কি বলেছিলাম ভাই, প্রিপোজিশনের পরে সাবজেক্ট থাকে না, কি থাকবে? অবজেক্টিভ কেস। তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন, এইটুকু কি সব অবজেক্টিভ। তাহলে মেন সাবজেক্ট কে? দা শিপ। এই দুটো তিনটে রুলস বললাম, মাথায় রাখবে, এরর কারেকশনে কাজে দেবে। তাহলে দা শিপ, দা শিপের পরে কি? আচ্ছা, জাহাজ কি নিজে ডুববে ভাই? তার জন্য ওয়ার গেটিং ওয়াজ বিং হবে না, এগুলো হবে না। ওয়ারও হলো না, অ্যান্সার ওয়াজ। ঠিক আছে, হারিয়ে গেছিল আর কি। জলের নিচের কথা বলছি। চলো, 17 দাগ। একটি পরীক্ষায় কি বলছে? একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করেছে এবং 15% ওয়াই বিষয়ে ফেল করেছে। একদম সোজা, ইন্ডিভিজুয়ালি যে ফেলটা করেছে সেই দুটোকে যোগ করে আগে উভয়ের এইটা বাদ দিলে টোটাল ফেল সংখ্যা, ফেলের পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 15% এখান থেকে যে কোনো একটা বাদ দিয়ে দিলে হয়ে যায়। এখানে আমরা দেখো, আমরা জানি যোগ করে 15 বাদ দেওয়াও যায়, যে কোনো একটার থেকে বাদ দেওয়াও তাই। তাহলে 35 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাবে? এগুলো শিখতে হবে ভাই, মুখে মুখে করা সিস্টেম। 20, তাহলে 20 আর 42-এ কত হয়ে যাবে? দেখো কতটা ইজি হয়ে গেল, 62%। যারা কি 62% মোট, যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। আবার অনেকে আছে এর মধ্যে উভয় বিষয়ে ফেল করেছে, যারা 15%-এর মধ্যে বলছে। আচ্ছা, এবার তাহলে বাকি যারা আছে তারা কি করছে? প্রত্যেকটা বিষয়ে পাশ করেছে। তাহলে কত পার্সেন্ট পাশ করেছে বলো? মানে যে মানে যে কোনো একটা বিষয়ে পাশ করে, সরি, যে কোনো একটা বিষয়ে বলছে, কি বলছে, তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি করে বিষয়ে পাশ করেছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে কত আসছে অ্যান্সার? এটা তো হবে না, কারণ কেন হবে না দেখে নাও। দেখো, যারা ওই একটি একটা বলে না 42 থেকে বাদ যাবে না, দেখো ভাই কি করতে হয়, এই দুটোকে যোগ করতে হয়। হ্যাঁ, যোগ করে 15 বাদ দেওয়াও যা, যে কোনো একটার থেকে বাদ দিয়ে রাখাও তাই। তুমি 42 আর 35 যোগ করলে কত হচ্ছে? এখানে অঙ্কটা বোঝার আছে কিন্তু। দেখো, আমি যেটা বের করলাম, আমি ভাবলাম মানে লাস্টে গিয়ে দেখি না অন্য কিছু চাইছি। তো তোমরা পরীক্ষা শেষে সম্পূর্ণ অঙ্কটা করবে। তো এখানে কত আসছে বললে, কত যোগ করলে ভাই? 5 আর 2 7। এইবার এখান এখান থেকে 15% বাদ দিলে কি পড়ে থাকছে? এই এই 62। আর চুপ রাখো ভাই। 62% মানে কি, যে
কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, অনেকে আবার উভয় বিষয়ে ফেল করেছে। আর বাকি যে 38%, এরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে পাস করেছে, মানে উভয় বিষয়ে পাস করেছে। কিন্তু অঙ্কে আনসার কি চাইছে, কতজন পরীক্ষার্থী যে কোনো একটি করে বিষয়ে পাস করেছে, যে কোনো একটি করে বিষয়ে পাস করেছে। তার মানে কি হলো, তার মানে এটাই হবে, এই যে 35% আর এই 42% টোটাল আছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু 15% এমন ব্যক্তি আছে যারা দুটোতেই ফেল করেছে, ঠিক আছে, দুটোতেই ফেল করেছে। তার জন্য কি হবে, যে কি এখান থেকে 15% তো বাদ যাবেই যাবে, আবার ডবল করে বাদ যাবে। মানে কত বাদ যাবে, ডবল বাদ যাবে। কেন বললাম বলো তো? হ্যাঁ, ওই যে বলছিলেন না 42 থেকে, এক্ষেত্রে দুটোর থেকেই 15 করে বাদ যাবে, মানে মোট থেকে দুবার বাদ যাবে। ওই 42 থেকে কথা না ভাই, মোট থেকে বাদ যাবে। তুমি যেটা ওইভাবে বুঝে রেখেছো, কোনো ব্যাপার না। তাহলে টোটাল তাহলে 30 বাদ যাবে। 77 থেকে 30 বাদ দিলে কত হবে, এই যোগফল 77। তাহলে এই যে 47% আছে, এই 47% ব্যক্তি যারা কোনো না কোনো একটি করে বিষয়ে পাশ করেছে, বা অনেকে আছে সব বিষয়ে পাশ করেছে। এবার কত অ্যান্সার আসছে দেখো, তারপরে 2500 এর, তো ওটাই অ্যান্সার, এটাই অ্যান্সার ভাই। অঙ্ক বুঝতে হবে। কিন্তু আমরা যেটা করি না, যে 38%, এটা কিন্তু উভয় বিষয়ে কি পাস, মানে প্রত্যেকটা বিষয়ে পাস করেছে, ওরা ফেল করেইনি। আর এই 47% আছে, ঠিক আছে, যার মধ্যে 38% তো সব বিষয়ে পাস করলো, কিন্তু কিছু পার্সেন্ট যেটা বাকি আছে, ওরা কিন্তু একটা বিষয়ে ফেল করেছে, একটা বিষয়ে পাস করেছে। এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু ভাই গড়বড় হয়ে যায়গা। বোঝা গেল? ঠিক করলাম? দেখি, ঠিক করলাম তো? এটা মাথায় রাখবে, কারণ এখানে কিন্তু চেয়েছে কি একটি বিষয়ে পাস। এইটা হচ্ছে একটি বিষয়ে পাস, এটা হচ্ছে উভয় বিষয়ে পাস। বোঝা গেল? আর এইদিকে কি পেয়েছিলাম, আর এইগুলো, আর টোটাল ফেল সংখ্যা 77%। তিনটে পার্ট, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। 77% যারা উভয় বিষয়ে ফেল, 47% যারা একটি বিষয়ে ফেল, আর একটি বিষয়ে পাস। যদি অঙ্কে এরকমও চাইতো যে একটি বিষয়ে ফেল, তাও কিন্তু ভাই 47%, এটা মাথায় রাখবে। আর 38% যারা উভয় বিষয়ে পাস। দ্যাট ইজ অঙ্ক। নেক্সট, খুব ভালো লেগেছে অঙ্কটা। টাইম লাগবে কিন্তু শিখে যাবে। কিছু দ্রব্য 5 টাকায় সঠিক হিসাবে কিনে, এটা সোজা দেখা মাত্র করা উচিত, তোমাদের সবার পারা উচিত। তাহলে টি এর পরিমাণটা সমান করে নাও, 5টি ছটি সমান করলে দাও কি আসে, কোনাকুনি গুণ করে দাও না হয়। 6 6 36 আসছে এদিকে, তাই তো? মানে কত আসে, 5 5 25, 5 5 25 আর 6 6 36। টাকাটাকে গুণ করতে, দেখো টি সমান করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে, এর সঙ্গে 6 গুণ থাকতে হবে, তাহলে একেও গুণ করো। 5 5 25, এখানে 6 6 36। তাহলে 25 টাকার জিনিসটা 36 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? তাহলে ক টাকা লাভ হচ্ছে, 100 এ কত, তাহলে 44%, অপশন ডি, এটা কমন অঙ্ক। নেক্সট, এটাই করিয়েছি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে যেখানে থাকবে বা কিরকম একটা। তো অ্যাকোমোডেশনে কি হয়, অ্যাকোম, এ ডবল সি ও এম, অ্যাকোম, আর মোডেশন, এম ও ডি এ টি আই ও এন, মোডেশন। হ্যাঁ, দুটো সি থাকবে, অ্যাকোম, অ্যাকোম মোডেশন, হ্যাঁ, দুটো সি, দুটো এম, এটা মাথায় রাখবে। প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। স্পেলিং দিয়ে দেবো, আর চাপ না। থাকবে তো ভাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের এত গুণ বেশি, খুব সোজা, এটাকে আমরা আগে ভাঙবো, ভাঙলে অঙ্ক হয়ে যাবে ক্লিয়ার। বলো কি হবে, 4 দুগুণে 8 আর 1 9, 9 বাই কত, 2। তার মানে এবার বলো এর ভিতরে প্রস্থ কোনটা, দৈর্ঘ্য কোনটা, রেশিও অবশ্যই লেন্থ বড় আর উইডথ ছোট। তাহলে 9:2 হয়ে গেল, ব্যাস। এত গুণ মানে এইটা, আর কিচ্ছু না। এই এরকম যেই থাকে। আচ্ছা, এটাকে 9x ধরো, এটাকে 2x ধরো। কেন x ধরছি, কারণ এর ক্ষেত্রফল আছে তাই, নাহলে তোমরা ভুলভাল করে বুঝবা। তাহলে আমরা ক্ষেত্রফল যদি করি, সূত্র কি জানি, দৈর্ঘ্য স্কয়ার
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? সমান সমান কত আসছে? 1800 আসছে। সমান সমান দেখো তাহলে এখানে কত আসছে? 9 দুগুনি 18, আর এদিকে এক্স স্কোয়ার রয়েছে। 9 দুগুনি 18 কেটে দিলে কত পড়ে থাকবে? 100 পড়ে থাকবে। এর সঙ্গে যদি 18 কেটে দিই তাহলে 100 পড়ে থাকে না? তাহলে শুধু এক্স সমান সমান কত আসবে? শুধু এক্স সমান সমান 10 আসবে। দেখো এটা তো জানতেই হবে যে এখান থেকে শুধু এক্স করা মানে এপাশে এক্স স্কোয়ার ওপাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে শুধু এক্স সমান সমান 10, এটুকু তো জানতে হবে। তাহলে এক্স এর ভ্যালু 10, অ্যান্সার কি চাইছে? তাহলে আধেঘটিক কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে এখানে যে 9x আছে এটা কত হয়ে যাবে? 90। এটা কত হয়ে যাবে? আর 20। কর্ণের দৈর্ঘ্য চাইছে ভাই। কর্ণের ফর্মুলা কি জানি? ফর্মুলা কি জানি আমরা? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্যের স্কোয়ার কত হচ্ছে? 9×81, তাই তো? প্লাস এদিকে প্রস্থ স্কোয়ার 400। তা যোগ করলে কত হচ্ছে? এটাকে যোগ করো। যোগ করলে কত হয়? কত আসলো? 8500। তাহলে 500কে আমরা লিখতে পারি এইটা 8500 মানে কি 85 × 100 লেখা যায় তো? লেখা যায় কিন্তু। তাহলে 100 কিন্তু একটা রুট সংখ্যা। কার রুট? 10-এর রুট। কিন্তু 85 রুট সংখ্যা না, থাকলো পরে 85। অ্যান্সার এটা, অপশন সি। পার্ট পার্ট করে অঙ্ক বুঝতে হবে। আচ্ছা চলো তারপরে একটু স্পিডে করিয়ে বের, হ্যাঁ আমরা শেষ করতে পারবো না। যদি প্লাস মানে ভাগ, গুণ মানে বিয়োগ, যাই হোক কি চাইছে দেখো। তাহলে 15 - 12, তাহলে মাইনাস মানে কি বলছে এখানে? মাইনাস মানে বলে দিয়েছে কি এরা? মাইনাস মানে নাকি গুণ, মারো গুণ 12। আচ্ছা ভাগ মানে কি বলেছে এরা? ভাগ মানে নাকি প্লাস বলেছে এরা। আচ্ছা এই ভাগের জায়গায় প্লাস দাও, 900 দাও। আর প্লাস মানে কি বলেছিল এরা? ভাগ বলেছিল, তাহলে প্লাসের জায়গায় ভাগ 90 দাও। ইন্টু মানে কি বলেছিল এরা? ইন্টু মানে নাকি এরা মাইনাস বলেছিল, মাইনাস দাও 100, ব্যাস। সমান সমান কত করলেই হয়ে যায়। ভাগের কাজটা আগে করো। তো ভাগের কাজ করে দিলাম, এখানে শূন্য কাটবে, শূন্য কাটবে, 9 দিয়ে কাটলে 10 আসবে এখানে, ব্যাস। এটা গুণ করে দাও, গুণের কাজটা করে নিতে পারো। 12 × 15 কত হয়? 180। 180 প্লাস 10 মাইনাস 1। তাহলে এখানে 180 আর 10 কত? 190 মাইনাস 100 সমান সমান কত হবে? 90। অপশন নম্বর এ অ্যান্সার। ঠিক আছে, এগুলো তো সোজা ক্যালকুলেটিভ রিজনিং যেগুলো। দ্য প্যাসিভ ভয়েস খুব সোজা, এটা কিছু নেই। আমার যে পিডিএফটা দিয়েছিলাম ওটা যারা পেয়েছো ওটা যদি পড়ে থাকো একটা ন্যারেশনে ভুল হবে না, একটা ভয়েস চেঞ্জে ভুল হবে না। এই রয়েছে দ্য প্লে, দে প্লে বিলিয়ার্ডস, তারা বিলিয়ার্ডস খেলে। তারা কি বলছে? বিলিয়ার্ডস খেলে। বিলিয়ার্ডস একটা গেমের নাম আমরা জানি। এই এস দেখে জানো একে আবার প্লুরাল ভেবো না। এই বিলিয়ার্ডস এর এস দেখে জানো আবার প্লুরাল ভেবো না। আমার মতো লোকজন হলে দেখো এটা ভেবে যদি আর করে দাও ভুল হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ বিলিয়ার্ডস একটা গেমের নাম, ও প্লুরাল হবে কি করে, তাই না? তাহলে দে প্লে বিলিয়ার্ডস, তারা বিলিয়ার্ডস খেলে। অবজেক্টটাকে আগে নিয়ে এসো। তাহলে বিলিয়ার্ডস, এরা কিন্তু এস দেখে প্লুরাল করলেই ভুল হয়ে যাবে। এস মানে সবসময় প্লুরাল হয় না, এটা গেমের নামও। তাহলে বিলিয়ার্ডস ইজ হবে, কারণ শুধু V1 আমরা জানি। V1 থাকলে কি হয়? অ্যামিজার প্লাস V3, তাই? তাহলে এখানে অ্যাম বসবে না ইজ বসবে? ইজ বসবে। বিলিয়ার্ডস ইজ ভার্বের থার্ড ফর্ম তো অলওয়েজ প্লেড বাই নাউ প্রিপোজিশন, তারপরে দে থাকলে দের অবজেক্ট কি? দেম। কোনটায় আছে? অপশন নাম্বার যেটা বোঝালাম, অপশন বিসি আছে। যারা বুঝতে পারলো যে বিলিয়ার্ড সিঙ্গুলার, তখন ওরা দেখেই বলবে যে এটা তো অ্যান্সার হবে না, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা অজও হবে না। এখানে হ্যাভ এর কোনো গল্প নেই, তাহলে এটাও হবে না। অ্যান্সার অপশন বি। একটুখানি সামান্য চোখ কান খোলা রাখলে অ্যান্সার ক্লিয়ার হয়ে যায়। বলছে অভিনব বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে 10 মিটার হাঁটলো। তারপর সে দেখ কোন দিক বলেছে মিটার। ও বাহ, সুন্দর। বলছে এই দিক গেল কি 10 মিটার। তারপর সে বাম দিকে মুখ করে দাঁড়ালো। কোন দিক মুখ করে? এই দিকে মুখ করে দাঁড়িয়েছে। সে বাম দিকে মুখ করে দাঁড়ালো, তারপর ঘড়ির কাঁটার দিকে 135 ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। এখন অভিনব কোন দিকে মুখ করে আছে? তাহলে তুমি এইখানে আছো। হুম,
এইখানটা তুমি আছো, তুমি কোন দিক ঘুরছো? ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে। কত ডিগ্রি ঘুরছো? এইখান থেকে যদি আমি দেখি, তুমি আছো এইখানে, তুমি ঘড়ির কাঁটার দিকে 35 আসছো। কত দিকে আসছো? 35। 35 মানে কোন দিকে? এটা 90 আর এটা 45, এটা কোন দিক হয়ে যাচ্ছে? এটা কোন দিক হয়ে গেল? তাহলে এখন, এখন অভিনব কোন দিক মুখ করে দাঁড়িয়ে আছে? দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এটা মাথায় রেখো। অব- আচ্ছা, ওয়েট। আচ্ছা, বলেছি। অভিনব বাড়ি থেকে বেরিয়ে 10 মিটার হাঁটলো, প্রথমে কিন্তু 10 মিটার হাঁটলো, বেশ। এদিকে আছে, দক্ষিণ উত্তর দিকে। তারপর সে বাম দিকে ঘুরে দাঁড়ালো। বাম দিক ঘুরে দাঁড়ালো মানে কি? সে এই দিক তাকিয়ে আছে। কোন দিক তাকিয়ে আছে এখন? বাম দিক মানে পশ্চিম, পশ্চিম দিক, পশ্চিম দিক তাকিয়ে আছে। এবার মাথায় রাখবে, পশ্চিম দিকে কিন্তু ও তাকিয়ে আছে, দাঁড়ালো। তারপর ঘড়ির কাঁটার দিকে 135 ঘুরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। পশ্চিম দিকে তাকিয়ে আছে ও। এবার বলছে কি সোজা, এবার 135 ডিগ্রি ঘুরলো। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছে, উত্তর পূর্ব হবে, সরি সরি। ও এইখানে এইদিকে তাকিয়ে আছে। এবার এই দিক ঘোরা মানে কি? এই দিকে ঘুরবে কত? 90 আর 35, তাই তো? এই সরি, 45 যোগ করলে 135, এই দিক হবে উত্তর পূর্ব। উত্তর পূর্ব, এটা তো পয়েন্ট না। সরি সরি, ওটা পশ্চিম দিক ছিল না, পশ্চিম দিক ছিল। ঠিক আছে, উত্তর পূর্ব হবে। হুম হুম। দেখো, একটি ল্যাঙ্গুয়েজে টেম্পোরাল লেখা হয় এই, বলে এটা কি? সোজা আছে এটা। দেখো, তো একটা জিনিস দেখো, এখানে কি রয়েছে? TEMPORAL, তাহলে কি? TEMPOR, এগুলো না করলেও তোমরা পারবে আমি জানি। OLD, তারপরে কি? SMBSC, দেখলেই বুঝতে পারছো কোনো একটা বিষয় হয়েছে তোমরা। কি রয়েছে দেখো, দেখো ABRA, সেগুলো বুঝতে পারছো এমন ভাবে আছে কিনা? দেখো, বা মানটা পুট করলেও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, OPLMRSAB, এইভাবে হচ্ছে। এবার এবার উল্টো, OPST, এটা উপরের দিকে, এটা উপরের দিকে বাড়ছে, এটা নিচের দিকে, এরকম। তাহলে এইখানে যদি আমরা করি কনসিডার সেই হিসাবে, তাহলে কি হচ্ছে দেখো, CON। আচ্ছা, তারপর দেখো দেখো এই চারটে, আর লাস্টে দেখো, লাস্টেরটা দেখলে বুঝতে পারো, 4 নম্বরে পরেরটা আসবে, তাহলে ST। এস এর পরে কি? সরি, এস না, IJ। কি আসবে? আই, 4 নম্বরে আই আছে, এই যে এটা দেখছি আই এর পরে, IJ, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। আমি জাস্ট শর্টলি বোঝানোর চেষ্টা করছি। এবার এইখানে যে কি আছে? এস, তাহলে এস এর আগে হবে এটা। পি আছে, পি এর আগে ও, তাহলে এস এর আগে কি হয়? আর হয়, তাহলে এটাও অ্যান্সার হলো না, অপশন ডি। বুঝতে পারলে টাইমটা কিভাবে সেভ করালাম? সব করা লাগে না ভাই, সব করা লাগে না, এই জন্যই আমি দেখলাম যে প্রথমটা শেষেরটা। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্টের পরে কি বসে ভাই? প্রফিসিয়েন্ট মানেও দক্ষ, প্রফিসিয়েন্ট ইন বসে, হ্যাঁ, সে কুকিং এ দক্ষ। আরটা থাকে কি? গুড স্কিল, বা গুডের পরে কিন্তু অ্যাড বসে, আর প্রফিসিয়েন্টের পরে ইন বসে। এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, মনে রাখবে। এই দুটো কিন্তু পরীক্ষায় আসে, এসএসসিও আসে, আমাদের ডব্লিউবি তেও আসতে দেখা গেছে। বলো, বুঝতে পারলে বললেই বুঝতে হবে। আচ্ছা, তাই তো বললাম, গুড অ্যাট, প্রফিসিয়েন্ট ইন। কি লিখলাম ভাই? দেখো, এটা সোজা কিছু নেই ভাই, মাথায় বোঝা নেবা না। দেখো, এর ভ্যালু 15, ইর ভ্যালু, সরি, এর ভ্যালু 1, ইর ভ্যালু 5, টি এর ভ্যালু 20, এই তো আছে। কি চাইছে এখানে, কি বলতে চাইছে কি? ও, ভুল খুঁজে পাওনি? আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো। আচ্ছা, AET, AUB,
দাঁড়াও দাঁড়াও, এটি, দেখো দেখো, দাঁড়াও দেখি, 1 2 3 4, তাই তো? আর এরা কি করছে? আচ্ছা, তোমরা একটা ঠিক বলেছো যে হচ্ছে এখানে এসিবি, এবি কমন, এবি কমন, এবি কমন, কিন্তু এখানে নাই, তাই তো বলে, তাই তো? হুম, এইভাবে অ্যান্সার নিচ্ছিল কি, এ নিছিল, এই তো হবে, এই তো হবে, এই হবে, এই হলে, আচ্ছা অপশন ডি তে দেওয়া আছে, এ লজিকও হবে, এই লজিকে ঠিক আছে, নো টেনশন, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই মালগুলো আলাদা আছে, এটাও হবে, নো চয়েস, কোনো ব্যাপার না। নেক্সট দেখো, তারপর দেখো, অবশ্যই লজিক, রিজনিং কি এটা লজিক হলো না, কি লজিক তাহলে? তাহলে তুমি বলো কি লজিক ভাই, তোমার কথাই যায়, কি লজিক বলো? তুমি বুঝতে পারছো না, টিআরবিতে আমরা কমপ্লেন করবো তখন। নেক্সট, তারপর দেখো কি বলছি, এ একটি ব্যবসা শুরু করে এত টাকা দিয়ে, তার কিছু সময় পরে বি এত টাকা দিয়ে তার সঙ্গে যোগদান করে, বি কত সময়ের জন্য ব্যবসায় যোগদান করে, যদি সময়, কিছু না ভাই, প্রথমেই কি করতে বলি আমি, দুটো শূন্য আসে, এই দুটো শূন্য আউট করে দাও, করে দাও। এবার শর্ট, এবার দেখো, এ কিন্তু 850 টাকা পুরো 12 মাসের জন্যই খাটিয়েছে, বছরে হিসাব করা হয় কিন্তু, এটা মাথায় রাখবে। আর ভগ্নাংশ আকারে লিখো, অনুপাতটাকে ভগ্নাংশ লিখবো, তাই এটাও ভগ্নাংশ লিখছি। আর 425 আমরা জানি না, ধরলাম এক্স সময়ের জন্য বা এক্স মাসের জন্য করেছিল, আর সেটা রেশিও বলছে 3/1। কাটাকুটি করতে শুরু করে দাও, কাটাকুটি করো, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে, 400 মানে হচ্ছে 4 4 16 আর 1 17, এটা। আর এখানে কত হয়ে যাবে, 850 মানে 4 32 আর 2 34 হয়ে যাবে, এটা 25 দিয়ে ভাগ করলে, 25 দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে 17 দুগুণী, এ মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে রে ভাই, 425-এর ডবল এটা, 425-এর ডবল 2, তাই না? 3 দিয়ে কাটলে কত হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 8 মাস। তার মানে বি 8 মাসের জন্য খাটিয়েছিল, অ্যান্সার কি যাবে, বি কত মাসের, হ্যাঁ একই, তার মানে 8 মাসই অ্যান্সার। যদি বলতো কত মাস পরে, তাহলে অ্যান্সার হতো কত, 4, আর কত মাসের জন্য বলেছে তাই 8, ঠিক আছে। মাই ফ্রেন্ড ওয়াজ আ পারসন হু ওয়ার্কড ইন স্লিপ, আচ্ছা যে ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলে? সব থেকে, সব থেকে বেশি আসা কোশ্চেন এটা, সোমনাম্বুলিস্ট। আর হচ্ছে যদি ঘুমের ভিতরে কথা বললে কি, সোমনাম লোকিউ বলে, হ্যাঁ, লোকিউ, লোকিউ, লোকিউ মানে কথা বলা। বিলুপ্ত খুঁজে বের করো, দেখো কিছু আছে বলে এটা, এম এন ও পি কিউ আসবে, গ্যারান্টি কিউ আসবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা আসবে না, এম এন ও পি, তাই তো? তারপর দেখো এইচ আই, এক ঘ এক, কে 2, তারপরে 3, তারপরে কত 4, এন আর 4 কত হবে, মানে 14 আর 4 18, 18 মানে কিউ আর, তাহলে এটাও হবে না, অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট, নিজের সাথে দিতে কি বলছে, কতগুলি জিরো এর আগে ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড় জোর 1, মানে কি, ভালো দিয়েছে বুঝলে, বড় জোর 1 মানে কি, একের বেশি হবে না, ঠিক আছে, পার্থক্য কত, একের বেশি হবে না, শূন্য হতে পারে কিন্তু একের বেশি হবে না, মানে জিরো এর আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড় জোর কি হবে, তাহলে শূন্য কোথায় কোথায় আছে, সেখানে সেখানে দেখ, এই একটা আছে শূন্য, এইখানে একটা শূন্য, এই একটা আছে শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। এবার আনসারটা করো, দেখো এখানে বড় জোর, হ্যাঁ 1, এটা নেওয়া যাবে, ডিফারেন্স 6 আর 8 ডিফারেন্স নেওয়া যাবে না, একের বেশি হওয়া যাবে না, 2 আর 9 এটাও হবে না, কারণ গ্যাপ অনেক, ডিফারেন্স অনেক, এটা হবে। 8 আর 7 এর গ্যাপ দেখো 1, 4 আর 4 এর গ্যাপ 0, এটাও হবে, শূন্য গ্যাপ হলেও হবে। আর 3 আর 7 এদের গ্যাপ অনেক বেশি, এটা হবে না, বোঝা গেল?
বড় জোর এক মানে কিন্তু ভেবো না যে শূন্য আসতে মানে হবে না। বড় জোর এক মানে কি, এক পর্যন্ত হবে, মানে একের বেশি হবে না। তাহলে তিনটে হবে আনসার। ঠিক আছে, এটা অনেকে ভুল করেছে আমি জানি, অপশন বি। জানি তো, ওই শূন্যটা ধরবা না, আর ওই জন্যই তো দিয়েছে পরীক্ষায়। দেখো এটা দেখো সোজা বোঝা যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে এইদিকে দেখো মান বেড়েছে, তাহলে এইভাবে কিছু একটা এসছে। তাহলে কি করছে এরা, 5 6 গুণ +4, তাহলে 4 7 8 7 2 30, তাহলে 3 8 24, 24-এর সঙ্গে কত যোগ করলে 30 হয়, 6 যোগ করলে। অপশন ডি। নেক্সট, তারপরে বলছে বাকেট শব্দটিতে এরূপ কত জোড়া বর্ণ রয়েছে যাদের মধ্যে এখানে এবং বর্ণমালায় সমান সংখ্যক বর্ণ রয়েছে। তার মানে কি বলছে, বাকেটকে সাজাও আর কি। বিইউ সি, কি বলছে, বিইউ সি কে ইটি, সি কে ইটি, এটা বুঝতে পাও না তাই তো। দেখো মান, মানগুলো ইনপুট করো ভালো হবে। 2, তারপরে কত, 21 21, 3, 11, 5 আর 20। দেখো বির পরে কোনো, দেখো 2 2, এটাকে 2 এর পরে কত হবে, এটা 2 মান, হ্যাঁ 2 এর পরে 3 4 5 6 7, হলো না একটাও। ইতে দেখো ইর থেকে 21, 21-এর পরে তো মান বেশি হবে, নেই বেশি হবে না। তবে 3 4 5, এটা এইটা হলো, একটা পেয়ার পেলাম। ঠিক আছে, আর একটা দেখো, আর দেখো যে কি, কে কে 11-র পরে 12 13 হচ্ছে না, 5 5-এর পরে 6 হবে না। এবার এই দিক দেখো 20 21 22 23 হবে না, 5 6 7 8 হবে না, 11-র পরে বড় মান নেই, হচ্ছে না। বুঝতে পারছো না, এই দিক দিয়ে, এবার এই দিক দিয়ে গুনছো, এবার এবার এই দিক দিয়ে গুনছি, পরপর গুনতে হবে এগুলো। 11 আছে, 11 পরে 12 13 14 হচ্ছে না, তাহলে এবার 3 দিয়ে গোনো, মানে পরপর আসছে কিনা দেখতে হবে, আবার বুঝাচ্ছি যারা বোঝো না। মানগুলো পাতালাম, বি এর ভ্যালু 2 হয়, 21 হয়, 3 হয়, 11 হয়, 5 হয় আর টি হয়। তোমরা যদি অক্ষর হিসেবে করো তাও হবে, কোনো ব্যাপার না। পরপর আসছে কিনা দেখো, যদি বুঝতে না পারো এইভাবেও করো না ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু করে এসো, ভুল করে না। মানে কি, বি সি ডি ই এইভাবে তো পরপর আসছে না, ইউ ভি ডব্লিউ এক্স আসছে না, সি ডি ই দেখো এই দুটো আসলো না, সির পরে একটা করে গ্যাপের পরেই ই আসে, এটাই বলছি, বুঝতে পেরেছো। আর কে এল এম এই হবে, তারপরে দেখো এই দিক দিয়ে আসছে কিনা, টি এবার আসছে না, ওই জন্য বললাম সংখ্যাটা পাতাও ইজি হয়ে যায়। 20 21 22 23 নেই, 5 6 7 নেই, 11 12 13 14 আসছে না, তো আসছে না দেখা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি কি, যে একটাই আসছে। এইটা option। এগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুব সোজা কিন্তু, কঠিন কিছু না। আচ্ছা, সংখ্যাটির শেষ অঙ্ক কত, কিছু না, 4 দিয়ে ভাগ করতে হয়। প্রথমে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো, 105কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, অবশিষ্ট কত, অবশিষ্ট 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 1 থাকছে, তার মানে কি, অবশিষ্ট 1 মানে কি, পাওয়ার 1, 7-এ পাওয়ার 1 মানে কত, 7, তাহলে অবশিষ্ট কত থাকছে, মানে শেষ অঙ্কটি কত, 7। হ্যাঁ, লাস্ট দুটো দিয়ে ভাগ করলে হয়ে যায়, আমার 4-এর বিভাজ্যতা নিয়মই তাই ভাই। আচ্ছা দেখে নাও, যারা বুঝতে পারোনি, মনে করো এটা বললো এর পাওয়ার রয়েছে কত, যে হচ্ছে 1282, তাহলে তখন শেষ অঙ্ক কত হতো, তো এই লাস্ট দুটো দিয়ে দেখলেই হয়, কারণ বিভাজ্যতার নিয়ম বলছে যে সংখ্যাটি লাস্টের দুটো সংখ্যা ভাগ দেয় 4 দিয়ে, সেটা পুরোটাই ভাগ দেয়। তো 4 দিয়ে যদি একে ভাগ করি, 4 কুড়ি 80, 2 অবশিষ্ট, 2 অবশিষ্ট মানে কি, 7-এর পর 2 হয়ে যাবে তখন। তো 7-এর পর 2 হলে কত হয়, 7 7 49, তখন শেষ অঙ্ক 9 হতো। ঠিক আছে, এগুলো জেনে রাখবে। একটি ব্যাগে এত অনুপাতে যথাক্রমে 50 পয়সা 20 পয়সা 10 পয়সা মিলিয়ে মোট এত টাকা আছে, ব্যাগটিতে 25 পয়সার কত, এই অঙ্কটা ভুল ছিল না, কে একটা বলছিল দেখি। দেখো এত অনুপাতে যথাক্রমে এত টাকা এত টাকা মিলিয়ে মোট এত টাকা আছে, দেখো এর টোটাল করলে কত হচ্ছে, কত হচ্ছে, হুম, এত অনুপাতে 50 পয়সা এত পয়সা ও 10 পয়সা মিলিয়ে এত টাকা আছে। ঠিক আছে, তাহলে এই বলছে 25 পয়সা কয়েন কতগুলি, তাহলে 18 আসছে।
নয় চার 18, 18 ভ্যালু বলছে 260। তাহলে এখানে 25 পয়সা কটা ছিল, 25 পয়সা কত টাকা ছিল? 25 পয়সা মানে 9, 9 এর ভ্যালু কত? ইন্টু 4। 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 2 18, এটা কাটলে কত হচ্ছে? 13 দুগুনি 26, 130, 7 তেরং 52, 520 অ্যান্সার, কোনোটাই নাই অ্যান্সার। উত্তরে 360 দেওয়া ছিল। কি করে হয়? কি করে হয়? এটা কি বলছে? একটি ব্যাগে 5:9:4 অনুপাতে এত। হ্যাঁ হ্যাঁ, কি কর। আচ্ছা দাঁড়ান, আমি আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে পারো না। এইটা কিসের রেশিও বলো তো? না না, সংখ্যা রেশিও না, এখানে এটা টাকা রেশিও গো, এইটা তো ভুল করছি। এটা মূল্যের অনুপাতে দেওয়া আছে, এখানে বলা আছে একবার যে মুদ্রার অনুপাত, এটা বলছে এত অনুপাত মিলিয়ে মোট এত টাকা, তার মানে এটা অনুপাত হচ্ছে কি টাকার অনুপাতই এটা। টোটাল যোগ করলে কত হচ্ছে? 18। তো 18-র মধ্যে 25 পয়সার সংখ্যা কত ছিল? 25 পয়সার সংখ্যা 9 টাকা ছিল। তাহলে 260 টাকার মধ্যে কত? তার মানে কত হচ্ছে? কাটো, 2 কাটলে কত হচ্ছে? 130। তাহলে 130 টাকা, 260 টাকার মধ্যে 130 টাকা আছে যেখানে সবকটা 25 পয়সা। তাহলে 1 টাকায় যদি 4টে 25 পয়সা হয়, তাহলে 130 টাকার মধ্যে কত হবে? তাহলে অপশন ডি অ্যান্সার হবে। ঠিক আছে? না, অঙ্কে বলে দেবে যে মুদ্রার সংখ্যার অনুপাত এত, বলে দেবে। চলো, বিয়ে লিখতে দেখ। 6 জন পুরুষ এবং 8 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে, এবং এটা আমি শর্টকাট শিখিয়েছিলাম, বলো কে? আমি করাবো না, এটা যাও, শর্টকাট শিখেছিলাম, বলো। দেখো, মাথায় রাখবে কি, যে আমরা যখন ম্যানটাকে গুণ করব, তখন পাবো আমরা কি? বয়েজের মানে কি বলতো, এফিসিয়েন্সি। তার মানে কি বলতে যাচ্ছে? 6 জন পুরুষ 10 দিন, মানে 6×10 কত? 60। আর এদিকে কত? 26 জন পুরুষ 2 দিন, মানে টোটাল কজন হয়ে যাচ্ছে? 26 দুগুনি 52। তাহলে এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে কি? এই ডিফারেন্সটা হচ্ছে বয়েজের এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা। বেশ। আর এইটা আবার আসো, এবার এবার কি? ম্যান আসবো, মানে পুরুষ, বয়েজেরটা করে এবার। 8 জন 10 গুণ করলে 8×10 80 আসবে। আর এইদিকে 8×4 96, ডিফারেন্স করলে ভাই কত আসলো বলো? 16। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হলো? এখানে আমরা ভাগ করে দিই 1 আর 2, 1:2। তার মানে বয়েজ যদি 1 ইউনিট কাজ করে, ম্যান করে কত ইউনিট কাজ ভাই? 2 ইউনিট। কতটা কতটা ইজি প্রসেস, আর কতটা টাইম তোমাকে সেভ করবে, এইটুকু তো তুমি মুখে মুখে করে দেবে, ঠিক কি না? তাহলে 1:2 পেয়ে গেলে মানে এবার অঙ্কই যাও। একদম একদম একদম, গুণ করে বিয়োগ, গুণ করে বিয়োগ, মাথায় রাখবে। হ্যাঁ, উল্টে যায়। কেন উল্টে যায়? কারণ লোক সংখ্যার রেশিওর উল্টো কি হবে? এটা কি সংখ্যা? লোক সংখ্যা না? লোক সংখ্যার রেশিওর উল্টো হয়ে যায়, ওই জন্যই এটা আসে। যাই হোক, এফিসিয়েন্সি আমরা জানি। এবার দেখো, 6 জন পুরুষ, এক একজন পুরুষ 2 করে 6 জন পুরুষ কত করবে ভাই? কত? 6×2 = 12 ইউনিট কাজ। গুড। এবং 8 জন ছেলে, এবং কি 8 জন ছেলে 10 দিনে বলছে, তাহলে 8 জন কত? 8 জন কত করবে বলো? 1 ইউনিট করলে 8 ইউনিট কাজ করবে। এটা গেল এক এক দিনে ওরা ইউনিট কদিন করছে? এটা 10 দিনে। টোটাল কত হলো? টোটাল কাজের পরিমাণ তাহলে এখানে আসলো ভাই 20×10 সমানে 200। তাহলে মোট এটা হচ্ছে মোট কাজের পরিমাণ 200 ইউনিট। মোট কাজের পরিমাণ কত? কত পেলাম? 200 ইউনিট পেলাম। এবার অঙ্কে চলে আসো, 200 ইউনিট পেয়ে গেছি, আর দেখার দরকার নেই। এর অঙ্কে অ্যান্সার কি চাইছে?
যে কি 15 জন পুরুষ ও 20 জন ছেলে একই কাজ। আচ্ছা, 15 জন পুরুষ কত করবে? 30 ইউনিট করবে। আর 20 জন, 20 টোটাল কত? টোটাল তাহলে এক এক দিনে 50 করে করলে কদিন লাগবে? শূন্য কাটো, 4 দিয়ে কাটলে 4 5 অ্যান্সার 4। শিখতে হবে ভাই, একটু শিখলে অঙ্ক ইজি হয়ে যায়। এত লেখালেখি দেখছো, কিচ্ছু না, এইটুকু অঙ্ক, এইগুলো তো মুখে মুখে করতে হবে। ভাই মোট কাজ বের করলাম রে ভাই। এটুকু তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে বি এর এফিসিয়েন্সি 1 আর ম্যানের এফিসিয়েন্সি কত? এক একটা ম্যানের এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি 1, একটা ম্যানের এফিসিয়েন্সি 2। এবার বলো ভাই, এটা এক এক দিনে, এটা কি এক এক দিনে আসে? একদিনে একটা পুরুষ একদিনে একটা পুরুষ 2 ইউনিট করছে, তাহলে 6 জন পুরুষ কত করবে? 12 ইউনিট। এইবার এখানে তো তার সঙ্গে ছেলেটাও তো আসে, 8 জন ছেলে আছে, তাই 8 জন ছেলে কত ইউনিট করবে? 8 কে 8, তাহলে টোটাল এরা একদিনে কত করবে? 20 ইউনিট কাজ। কিন্তু মোট কাজটা তো 10 দিনে, 10 দিন লেগেছে করতে, তাহলে 10 গুণ করতে হবে, তখন তখন 200 চলে আসবে। তুমি এইখান থেকেও মোট কাজটা করতে পারো, কোনো ব্যাপার না। বুঝতে পারলে? তুমি বয়েজটা ধরো, যে মানে তুমি এইখানটা ধরেও করবে, তাও সেই 200ই আসবে। তো কাটাকুটি করে আসবে কত অ্যান্সার ভাই? 4। একটু প্র্যাকটিস করবে, নতুন টাইপ শিখছো, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখতে হবে যে এরকম টাইপের অঙ্ক আর কোথায় আছে, সেগুলো বের করে করতে হয়। কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তো 9 দ্বারা ভাগ করে দেখো আগে যে কোনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তো 6 3 9, দেখো এটা এটা যাবে না, এটা 9 দিয়ে ভাগ যাবে, যাবে না। এই 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকছে না, মানে 9 দিয়ে ভাগ যাবে। তো দেখো 3 আর 3 6, 6 আছে 12 আর 3 15, এটা যায় না। তবে দেখো 3 আর 2 5, 5 আর এটাই যাচ্ছে না। দেখো 5 আর 2 7, 7 3 10 আর 18, এটা যাবে। 6 আর 1 7, আর 8 আর 3 10, 18 হচ্ছে এটা। 8 আর 3 11 আর 7। এবার দেখো এই দূরের থেকে তোমার দেখতে হবে, ক্ষুদ্রতম বলেছে তাই ছোটটা দেখবো। কি বলছে? 3 অবশিষ্ট থাকবে, আর 3 অবশিষ্ট থাকা মানে এটা কত হয়ে যাবে? 1680। এটা কত হয়ে যাবে? 2500 কত 35। আর 3 অবশিষ্টকে আমরা আউট করে দিলাম, মানে অবশিষ্ট থাকবে না, মানে পুরোপুরি ভাগ যাবে। তো আমরা জানি, দেখো আমরা জানি যে, এবার দেখো শেষে 5 আসে মানে একমাত্র সংখ্যা 5 দিয়েই ভাগ যায়, কিন্তু সেটা তো 8 দিয়েও ভাগ যেতে হবে, 7 দিয়েও ভাগ যেতে হবে, তাই না? আর অবশ্যই একটা জোড় সংখ্যা দিয়ে জোড় সংখ্যা ভাগ করলে অবশ্যই সেই সংখ্যাটা কি হতে হয়? জোড় সংখ্যাই হতে হয়। তো 7 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, তো এটা তো হবেই না। দেখা মাত্র বুঝে যাওয়া উচিত ছিল এটা answer। তো এইগুলো ভাই জানতে হবে, বিভাজ্যতা নিয়ম জানলে এই অঙ্কটা জোর 5 সেকেন্ড লাগবে করতে। আর গোল করতে 5 সেকেন্ড, 10 সেকেন্ডে অঙ্ক উড়ে যাবে। নেক্সট। অনেকে বলে না 10 সেকেন্ড এরকম বলা যায়, আরে ভাই বলা যায় না, করা যায় প্র্যাকটিস করলে। নেক্সট। দুটি ভগ্নাংশের গুণফল এত, তাদের ভাগফল এত হলে বৃহত্তম ভগ্নাংশটি কত? বলো। কি বলছে? দুটি ভগ্নাংশের গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে বৃহত্তম ভগ্নাংশটি কত? তাহলে বৃহত্তম ভগ্নাংশটি কত হতে পারে? তুমি যদি এর ভিতরে সব থেকে বড় দেখতে পাচ্ছি 7 আর 6, এবার 7-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? গুণফল করছি, দুটি ভগ্নাংশের গুণফল, মানে তার মধ্যে বৃহত্তম কোনটা? তাহলে 14 আর 15 আছে, গুণফলটা দিয়েছে, ঠিক আছে। আর একটা কি দিয়েছে? ভাগফল দিয়েছে। এবার একটা জিনিস বুঝবে, a ইন্টু বি, দুটি ভগ্নাংশের গুণফল আসছে এইটা, সরি সরি, এক বাই এ একটা, 1/b ধরি, তাহলে গুণ করলে কি হয়ে যাবে? 1/ab বা এরকম কিছু একটা আসবে। তাহলে একটা সিম্পল লজিক আমরা এখানে যদি দেখি, দেখি এইখানে যে গুণফলটা এসছে কোনো একটা মান, আর এটা কি বলছে? ভাগফল। তার মানে ভাগফল মানে ভাগ হয়েছে। তাহলে এইখানে কোন কমন পার্টটা করলে দেখো হচ্ছে? বলো দেখি। দেখো 7 দিয়ে যদি গুণ করো, দেখো সি হর থেকে দেখে নি যদি বলি,
তাহলে 7/, তোমাদের হিসেবে 7/3, এর সঙ্গে যদি গুণ করি, কত গুণ করবো আমরা জানি না। 7 দুগুণে 14, আর এদিকে দাঁড়া, ওরা যেটা বলছে দেখছি। এবার এদের ভাগফল বলছে, ভাগফল মানে উল্টে যাবে। ভাগফল যদি উল্টে যায় তাহলে কি হচ্ছে, 7/3 ইন্টু 5/2 হচ্ছে ভাই 5/35, 3 দুগুণে 6 আসছে না, কিন্তু আসছে 24 আসছে। অপশন টেস্ট করলাম কিন্তু হলো না। এটা কিন্তু অপশন টেস্ট করেই করবা। দেখো, প্রথমে 7/6 ধরো। আচ্ছা, 7/6 একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ করে তোমাকে গুণ করে 14/15 নিয়ে আসতে হবে, আর ভাগ করে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো গুণ করো, 7-এর সঙ্গে কত গুণ করলে, 2 গুণ করলে 14 আসে, আর 6-এর সঙ্গে কত গুণ করলে 15 আসে, কত আসে 15। দেখো, 7/6 দেখে নাও না কত গুণ করলে, ভাই বলো। অবশ্যই আসে, কেন আসবে না। কি করবে, এটা 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 করলেও করা যাবে। এটা এটা করলে কত হয় বলো। দেখো তোমরা যারা জানো না দেখে নাও, 5/2, ঠিক আছে, 5/2, তাহলে 5/2 যদি গুণ করো 6-এর সঙ্গে, কি 6-এর সঙ্গে 5/2 করলে কত পাওয়া যাবে, 15 পাওয়া। কি হবে, এই 5/2 গুণ করা মানে এই দুইটা কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে যখন গুণ করছি। তার মানে কত হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, 4/5 আসছে। কত আসছে, 4/5। তাহলে বৃহত্তম ভগ্নাংশটি কত, 4/5 গুণ করলে 14 আসছে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 4, এটা 2 হবে না, এটা 4/5 হবে। এটা তো ক্লিয়ার হলো যে কি হবে কি করলে, ঠিক আছে। তার মানে আমরা বলতে চাইছি কি বলো দিনি, এখানে যদি করি, তার মানে এইবার এই ভগ্নাংশটাকে গুণ করলে কত আসছে দেখো, ভাগ করলে আসছে। এবার এর সঙ্গে যদি আমরা করি 35 আর 24, 5 7 35, আর এখানে 4 6 24, এটাও তো হচ্ছে না, হচ্ছে। তারপরটা দেখো, 4/5টা দেখো তো, এক্স ধরে বলতে 1/x, এরকম করে। তো ওটা করি, দেখা যাক, একবারে আনসার চলে আসবে। সেখানে বৃহত্তম চেয়েছে মানে কি করব, রুটের মধ্যে গুণফল ইন্টু ভাগফল করলেই চলে যাবে, তাই তো। গুড, এটা ভালো নিয়ম। তাহলে কি হচ্ছে, কাটাকুটি করে দেখো কত আসছে, এখানে 3 আসছে, আর এখানে 7 আসছে, এখানে কত আসছে, নিচে 12। তাহলে কি আসছে, বা 7 49, 3 70 আসছে। হ্যাঁ, রুটের থেকে বেরিয়ে যাবে, রুটের থেকে বেরোবে, তাহলে 7/6, ঠিক আছে, 7/6 অ্যান্সার অপশন আছে। তখন হয়তো গুণ টুন কিছু একটা ভুল করেছি আমরা, না তখনও চলে আসতো। ছোট সংখ্যা বললে এইখানে ভাগ করে দেবা। ছোট সংখ্যা বলতে √, গুণফল বাই 15। আচ্ছা, আমরা ওটাও বের করে দিই, ভাগ, তোমার হচ্ছে এটাকে উল্টে দেবা, অসুবিধা নেই। এটাকে আমরা গুণ আকারেও লিখতে পারি, ভাগ আকারে যেটা গুণ আকারে লিখে দেবো ডাইরেক্ট, তোমরা তোমরা উল্টে লিখবা, ঠিক আছে। আমি এটা দেখানোর জন্য এ করলাম, এটা ডাইরেক্টলি ভাগ মানে কি উল্টে যায়, ভাগ মানে কি উল্টে লিখবে পরে, সূত্রের জন্য ভাগ লিখলাম, সেটাকে উল্টে লেখো। 2 5 8, আর এদিকে কত আসছে গো, 3 8 24 করলাম, তাহলে 8 দুগুণে 16, ওই 5 পেলে 25। এই তখন তো ঠিকই করেছিলাম আমরা, 25 মানে হচ্ছে 4/5, 4/5 এসেছিল তো তখন, তাই না। ইস, যখন তখন আমরা অপশন টেস্ট করলাম তখন তো এসেছিল আমাদের। তো 7 দুগুণে 14, 2 এসেছিল, আর এখানে এসেছিল কত, 6-এর সঙ্গে 15 থেকে কত গুণ করেছিলাম আমরা, 2/5, তো উপরে গুণ হয়ে যায় বলেছিলাম 2, আর এখানে 5, ওই 4-এর 5 আসছিল তো রে ভাই, তো এসেছিল তো, 4/5 এসেছিল, তার মানে তো এটাই অ্যান্সার ছিল, ঠিকই ছিল গো।
যাই হোক, আমারই মিস্টেক, তোমাদের সমস্যা না, কারণ এইটা যখন ভাগ হবে, আমি ভাগ না করেই চলে গেছিলাম না। এটা যখন ভাগ হবে কি হয়ে যায়, উল্টে গেলে তোমার 5/4। হ্যাঁ, অপশন টেস্ট করেও তো এসেছিল গো এইটা, অপশন টেস্ট দেখে নাও। এখানে তো এখানে তো যেটা আছে, বিরাট বিরাট ভগ্নাংশ আছে। তো ধরে নিলাম প্রথমটা 7/7 বিরাট ভগ্নাংশ। এরপরে যে তুমি গুণফলটা করছো 14/15, কত করছো? 14/15। এইবার 14/15 আনতে গেলে দেখো, 7-এর সঙ্গে 2 গুণ করলে, এটা এটা মেনে নিলাম, 7-এর সঙ্গে 2 গুণ করলে কত আসলো? 14 আসলো। তো এই 6-এর সঙ্গে কত গুণ করলে তোমার 15 আসবে? তুমি বলবে দাদা, 2, 5/2 গুণ করলে। আর 5/2, এই দুইটা তো এর সঙ্গে গুণ হয়ে যায় উপরেরটার সঙ্গে, এটা তো ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ না? তাহলে এর নিচে, এর নিচেই থাকা মানে কি, এটা উপরে গুণ হয়ে যায় না? বুঝতে পেরেছো? তাহলে এখানে এখানে কত হয়ে যাবে ডাইরেক্টলি? 4 হয়ে যাবে। কারণ 7/6-এর সঙ্গে যখন তুমি 4/5 গুণ করছো, 2 দিয়ে কাটছো, এখানে 3 হয়ে যাচ্ছে, দেখো চলে আসছে 7 দুগুণে 14/15। আমি যেটা তখন দেখাতে গিয়ে ফট করে সত্যি ওটা বললে, ভালো ভালো জিনিস ওটা, ওটাও শিখতে পারলাম। আমি ওটা জানতাম না, আমি স্বীকার করি ভাই, আমি এইভাবে করতাম ওই জন্য। যাই হোক, ওই 14/15 এই আসলো। ঠিক আছে, এবার এটার সঙ্গে যদি 14/15 আসে, তাহলে এটা উল্টে দেবো এইবার। তাহলে 7/6, এটা তো ভাগফল। ভাগফল মানে কি, ভাগ করলে উল্টে দিতে হয়, তাই না? যদি উল্টে দিই, মানে উল্টে দেওয়া মানে কত হচ্ছে? 5/4। 5/4 মানে কত হচ্ছে? 5 7 35 আর 4 4 24। বুঝেছো? এটা বড় তাড়াতাড়ি হবে, তাই না? গুড। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 6 ঘন্টায় যায়। চলো কি বলছে, একদিন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, বর্ধমান থেকে, 1 মিনিট 1 মিনিট, তাহলে কি, বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, সে টাইম নিচ্ছে কত? 6 ঘন্টা। অপর একটি ট্রেন কি বলছে, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান, সে লাগাচ্ছে 4 ঘন্টা। দুই ট্রেন সকাল 8টায়, এটা কিছুই না বলো, সময় দেওয়া আছে, তাদের গতিবেগটা বের করতে হবে। সময়ের রেশির উল্টো কি হয়? এটা 6 এলো, এটা 4। অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা মাথায় রাখবে, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা আমরা চেঞ্জ করবো না। ডিস্টেন্স তো সেম, হাওড়া থেকে এও যায় ও তাই। তাহলে এর উল্টো কি হয়ে যাবে? টাইমের উল্টো স্পিড হয়, টাইম উল্টো স্পিড হয়। এটা ছোট করে নিতে পারি। আমরা যেটা মডিফাই করলাম, অঙ্কে দেওয়া ছিল কি 6 আর 4, সেটা আমরা মডিফাই করবো না, কিন্তু যেটা আমরা পেলাম টাইমের উল্টো স্পিড হয়, সেটা আমি রেশিও করে ছোট করে নিতে পারি, 2:3। টোটাল ডিস্টেন্সটা বের করে নাও, যেদিক দিয়ে গুণ করো, এদিক দিয়ে গুণ করলেও হবে 3 4 12 বা 6 2 12, যে কোনো একদিক দিয়ে মোট ডিস্টেন্স পেলাম 12। ঠিক, তাহলে তারা পরস্পরের মিলিত অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে? আচ্ছা, মিলিত হবে মানে কি, গতিবেগ কি হবে? একটা এদিকে আসছে, একটা এইদিকে, মানে একে অপরের বিপরীত দিকে কি হয়, গতিবেগ যোগ হয়। তাহলে এখানে এদের গতিবেগ 3 আর 2 পেয়েছিলাম, যোগ করলে কত হয়ে যাবে? 5 হবে। তো 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10 হয় ভাই, প্লাস এখন কত পড়ে আছে? 2/5 পড়ে আছে, তাই তো? তাহলে এটাকে মিনিটে কনভার্ট করো, মানে 60 গুণ করে দাও, 5 × 60, তার মানে 2 ঘন্টা 24। শুরু করেছিল 7টায়, তার মানে কত হবে? 9টা 24-এ। ঠিক আছে, এম হবে কিন্তু, পিএম না কিন্তু, এম, সকাল যেহেতু। আচ্ছা, একটি মিনারের পাদদেশে, একটা মিনার আছে, একটা মিনার, এর পাদদেশে 30 মিটার দূরে, মানে 30 মিটার দূরে মানে কি বলতো, এত মিটার দূরে, 30 মিটার দূরে, বেশি। বিন্দু থেকে মিনারের শীর্ষবিন্দুর কোণ, মানে এই যে শীর্ষবিন্দুর যে কোণটা, কত ডিগ্রি? 30 ডিগ্রি। হলে মিনারের উচ্চতা কত? তো দেখো, যেটার মান দিইনি সেটা উপরে বলেছিলাম, শর্টকাট মনে রাখার উপায়, আর যেটা দেওয়া আছে সেটা নিচে। তাহলে লম্ব বাই ভূমি কি আসছে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? ট্যান, লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা, তাই তো? ট্যান থিটার মান কত বলছে এখানে? 30 ডিগ্রি, মানে ট্যান 30 ডিগ্রি কত? ট্যান 30 ডিগ্রি। তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির ভ্যালু দেওয়া আছে, একটু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? তো লম্ব বাই ভূমি, তো ভূমির তো ভ্যালু দেওয়া, ডাইরেক্ট ভূমির ভ্যালু লিখে দিচ্ছি, কত? 30। আর লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা।
কত ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান কত ভাই? তাহলে লম্ব ইকুয়াল টু কত হয়ে যাবে? 30/√3। এইবার এরা বলবে যে দাদা অপশনে তো নেই 30/√3, তাহলে কি করতে হবে? আরে ভাই এটাকে ভাগ করলে দেখো, একদম দেখো